প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। পিছালো রাকসু নির্বাচন, 28 সেপ্টেম্বর ভোট। এবং বায়ু দূষণ থেকে বাঁচতে প্রশাসনের কঠোর নজরদারি চান সাভারবাসী। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া আহমেদ। নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। পুরো সংবাদে যাচ্ছি। শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনার পর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন। এর আগে 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেন তারা। এই 3 দফা হলো ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া। শাহবাগ থেকে আমাদের কর্মসূচি হচ্ছে যমুনাতে। আমরা যখন যমুনা থেকে অগ্রসর হচ্ছিলাম তখন পুলিশ আমাদের উপর আক্রমণ করে। আমরা যখন বসার একটা পরিস্থিতি সৃষ্টি হলো, সবাই বসেও পড়তেছিলাম, হঠাৎ করে তারা সাউন্ড গ্রেনেড মারতেছে। তো এই ধরনের পরিস্থিতি তো শান্ত থাকা যায় না। এখানে আমাদের যেই দাবি নিয়ে আসছি সেটা আদায় না পর্যন্ত যাবো না, আমরা এখানে স্ট্যান্ড করতেছি। রংপুরে নেসকোতে ডিগ্রি প্রকৌশলীদের কাছে এক ডিপ্লোমা প্রকৌশলী হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নেতারা। দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, গত সোমবার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর রংপুরের প্রধান কার্যালয়ে এক ডিগ্রি প্রকৌশলী একজন ডিপ্লোমা প্রকৌশলীকে হেনস্থা করেন। এরপর কিছু বহিরাগত প্রবেশ করে মব সৃষ্টি করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা। বলেন, পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ডিপ্লোমা প্রকৌশলীদের পরিবারগুলো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিউজ্জামান, সাধারণ সম্পাদক খসরু সরকার সহ সংগঠনের নেতারা। প্রদান করে অরাজক ও বিশৃঙ্খলা দুপুর 12:30। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন পিছিয়ে গেল। শিক্ষার্থীদের দাবির মুখে ভোট কেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযোজন এবং মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 সেপ্টেম্বর। বেলা 12টায় এক সংবাদ সম্মেলনে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 15 সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দাবির কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে 31 আগস্ট পর্যন্ত। দাখিল করা যাবে 4 থেকে 7 সেপ্টেম্বর। ঢাকা জেলার শিল্পঘন সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড এলাকা ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। বায়ু দূষণের মাত্রা জাতীয় মানের 3 গুণ ছাড়িয়ে যাওয়ায় এমন ঘোষণা। ফলে সাভারে পরিবেশ বান্ধব প্রযুক্তি ছাড়া কোনো শিল্প কারখানা চালু রাখা যাবে না। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা চাইছেন নিয়মিত নজরদারি। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর কাছের উপজেলা সাভারে শতাধিক অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাভারে 107টি ইটভাটার মধ্যে মাত্র 2টি ভাটায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়। অসংখ্য শিল্প কারখানা তো রয়েছে। এখানকার দূষিত বাতাস প্রবাহিত হয়ে ঢাকাসহ ঘনবসতিপূর্ণ জনজীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর সাভার এলাকায় অননুমোদিত ভাটা ও সব ধরনের দূষণকারী কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, কঠোর নজরদারি না থাকলে শুধু ঘোষণায় কোনো সুফল আসবে না। একটা সময় সাভারকে আমরা খুব গর্ব করতাম যে সাভারের পরিবেশ পরিচ্ছন্ন পানি এবং ক্লিন এয়ার, কিন্তু সেটা এখন আর নেই। এই শহরের আশেপাশে কিন্তু অনেক অবৈধ কলকারখানা এবং ইটভাটা অসংখ্যভাবে বেড়ে উঠেছে। সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত খুলতে পারে, তবে কার্যকর বাস্তবায়ন ছাড়া এ উদ্যোগও কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞের। সাভার অঞ্চলকে যদি আমরা সুন্দর রাখতে চাই, প্রথমত একটা মাস্টার প্ল্যান দরকার, দ্বিতীয়ত ডিউই যে আইন অনুশাসন আছে তা প্রতিপালনের জন্য আইনি প্রয়োগ দরকার। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ধাপে ধাপে আরও শিল্পাঞ্চল যুক্ত হবে এই তালিকায়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, এরপর যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু এবং শরীয়তপুরের জাজিরায় স্থানীয় আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন। বিরতির পর ফিরে এসে স্বাগত জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ সাথে থাকার জন্য। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেজামপুর দক্ষিণ পাড়ার মোহাম্মদ আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও তার মেয়ে আয়েশা বেগম। নাচল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা বৈদ্যুতিক চার্জে দেওয়া হয়েছিল। ভোর 5:30টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। শরীয়তপুরের জাজিরায় মসজিদের ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতা খুন হলেন আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে। মঙ্গলবার রাত 9:30টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, ঘুমের ব্যাঘাত হয় বলে দীর্ঘদিন ধরে মসজিদের মাইকে আজান ও বয়ান নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী আলমাস সর্দার। এর প্রতিবাদ করেন বিএনপি কর্মী খবির সর্দার। থানায় জিডিও করেন তিনি। তাতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে খবির সর্দারকে ছুরিকাঘাত করেন আলমাস। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, নির্বাচন কমিশন ভবনে এসি সচিব সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইত্যাদি যেন দেন, সেই অনুযায়ী আমরা গত 10ই আগস্ট পর্যন্ত 33টা জেলার 84টা আসন সম্পর্কিত 1185টা আপত্তি এবং 708টা পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছি। সর্বমোট তাহলে আপত্তি এবং প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে 1893। 33টা জেলার 84টা আসন সম্পর্কিত। আমরা গত 24 তারিখ সকাল থেকে এই আসন ভিত্তিক যে আপত্তিগুলো দেওয়া হয়েছে সেটার উপরে আমরা শুনানির ব্যবস্থা করি এবং শুনানিতে আমরা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্যান্য অপর 4 জন কমিশনার মহোদয় এবং আমরা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলাম। 24শে আগস্ট 6টা জেলার 18টা আসনের উপরে আমরা আলোচনা করেছি, তাদের মতামত শুনেছি। 25 আগস্ট 9টা জেলার উপরে 20টা আসন নিয়ে আমরা আলোচনা শুনেছি। 26 তারিখে আমরা শুনেছি 6টা জেলার 28টা আসন নিয়ে, আর আজ 27 তারিখ শুনেছি 12টা জেলার 18টা আসন নিয়ে। এখন এই যে মতামত যেটা
পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এখানে বলে রাখা ভালো যে পক্ষে এবং বিপক্ষে আমরা এখানে যেটা হয়েছিল যে পক্ষে অনেকে বলেছেন, বিপক্ষেও আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি এবং আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনাটা এসছে সেটার বিপক্ষে বা আমরা যে গেজেটটা করেছি সেটার পক্ষে ও আমরা কথা শুনেছি। কাজেই আমরা মোটামুটিভাবে সবাইকেই মানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি, কিন্তু সময়ের স্বল্পতার ছিল আর একই বিষয়ের উপরে একাধিক আবেদন ছিল এবং একই বিষয়ের উপরে যেন বারবার কেউ না বলেন সে অনুরোধটা আমরা সবার কাছে রেখেছিলাম এবং আমি সবচেয়ে মানে আন্তরিকতার সাথে কৃতজ্ঞতার সাথে সবাইকে বলতে চাই যে আমাদের এই অনুরোধটা যারা শুনানিতে এসেছিলেন তারা রক্ষা করেছেন। এই হচ্ছে আমাদের আপডেট। এই মুহূর্তে আমরা আরও কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো আমি। কাজে আপনাদের কাছে এই পর্যায়ে আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি। আমি বলেছি আপনাকে আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো এবং আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরও ভালো কিছু আরও বাড়তি কিছু তথ্য দিব। দর্শক, এসি সচিব জনাব আখতার আহমেদ কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে, আমরা সরাসরি সেখানেই ছিলাম। এরপর যে আবার একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকবে। স্বাগত দেশের খবরে আরও একবার। গোপালগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহাসিক মধুমতি নদী। নদীতে পানি বাড়ার সাথে সাথেই বেড়েছে নদী ভাঙনও। এবছর জেলায় প্রায় ৩৫০০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সজীব বিশ্বাস। মধুমতি নদী গোপালগঞ্জের উপর দিয়ে প্রায় ৭০ কিলোমিটারের মতো প্রবাহিত রয়েছে এবং গত ১৫ থেকে ২০ দিন যাবৎ কিন্তু এই মধুমতি নদীর যে পানি, সেই পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং পানি বাড়ার সাথে সাথে কিন্তু ভাঙনও বেড়েছে, এমনটি জানিয়েছেন গোপালগঞ্জের পানি উন্নয়ন বোর্ড। এবং এখন পর্যন্ত ভাঙন প্রায় ৩৫০০ মিটার নদী ভেঙেছে, এমনটি জানিয়েছেন গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভাটিয়াপাড়া ৭৫০ মিটার এবং ফুকরা ৩০০ মিটার এবং ইসাখালীর দিকে ৫৫০ মিটার, হেনাসুরে ৩০০ মিটার এবং মানিকহারে প্রায় ৫০০ মিটার, করপাড়ায় ১৫০ মিটার। স্থায়ী প্রতিরক্ষা বাঁধের কথা যদি বলি, এখন পর্যন্ত ২০০২, ২০০৩, ২০০৭, ২০০৮ সাল পর্যন্ত প্রায় ৮৪০ মিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করেছে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। তো সব কিছু মিলিয়ে নদীর পাড়ে যারা বসবাস করেন তারা সকল ভাঙনের স্থায়ী সমাধান চেয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নদী ভাঙন বা নদীতে পানি বৃদ্ধির সর্বশেষ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আখের রস থেকে হাতে তৈরি লালচিনির ঐতিহ্য প্রায় ২৫০ বছরের। শরবত, পিঠা ও মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় এই মিহিদানার চিনি। ঐতিহ্যবাহী এই লাল চিনি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। ফুলবাড়িয়ার চিনির হাট থেকে বিস্তারিত জানিয়েছেন ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে লাল চিনিকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের যে স্বীকৃতি দেওয়া হলো, এই বিষয়ে আমরা আগের সংবাদও আপনার কাছ থেকে শুনছিলাম, এ পর্যায়ে আর কি যুক্ত করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ময়মনসিংহের যে ফুলবাড়িয়ার প্রায় ২৫০ বছরের ঐতিহ্য হাতে তৈরি লাল চিনি, যেটি এটির একমাত্র কাঁচামাল হচ্ছে আখ, যেটি প্রথমে এই ভাঙানো হয়, সেটা থেকে রস বের করে জাল দিয়ে কড়াইয়ে রেখে এক ধরনের মুগুর আছে, সেই মুগুর দিয়ে ঘুটে কিন্তু এই কিছুটা বাদামি রঙের এই মিহিদানার চিনি এখানকার স্থানীয় কৃষক কিষানীরা তৈরি করেন। এটি প্রায় ২৫০ বছরের একটি ঐতিহ্য, যেটি ফুলবাড়িয়ার এক সময় প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে কিন্তু এই চিনি তৈরির কাজ চলতো, কিন্তু দিনে দিনে কিন্তু সেটি থেকে এখানকার মানুষ কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছিল, যার কারণে দাম না পাওয়ার কারণে এবং কাঁচামাল সংকটের কারণে। কিন্তু এই যে সম্প্রতি যে জিআই পণ্যের
স্বীকৃতি পাওয়াতে কিন্তু এই চিনি সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। তারা বলছেন যে আসলে এই বংশ পরম্পরায় যে চিনির যে উৎপাদন এবং চিনি তৈরির যে কাজটি তারা করে আসছেন সেটির তাদের দীর্ঘদিনের যে কষ্ট সেটি তারা আনন্দিত। এবং এখানকার কৃষকরা বলছেন যে তারা যেন কৃষি বিভাগ আরো উন্নত জাতের বীজ দেওয়া হয় এবং সেটি সরকারিভাবে আরো বেশি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়, তাহলে কিন্তু এটির সারা দেশে এবং বিদেশেও এটি রপ্তানি করা সম্ভব বলে এখানকার স্থানীয় চিনি সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো তা নিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে এই ভৌগোলিক স্বীকৃতি পাওয়া জিআই পণ্যের যে চিনি, লাল চিনি, সেটার বিষয়ে সর্বশেষ। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন। এবারে দেশের খবর শেষ করব, তবে নাসিফ লোড ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দেব। প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। পিছালো রাকসু নির্বাচন, 28 সেপ্টেম্বর ভোট। বায়ু দূষণ থেকে বাঁচতে প্রশাসনের কঠোর নজরদারি চান সাভারবাসী। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু। এবং শরীয়তপুরের জাজিরায় স্থানীয় আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন। এই ছিল দেশের খবরের সর্বশেষ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।